প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব মুস্তফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। জি, ধন্যবাদ। তো যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। চলছে চতুর্মুখী ষড়যন্ত্র, কথায় কথায় রাস্তা অবরোধ ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠান শিল্প কারখানায় হামলা আগুন, নানাভাবে চাপে রাখা হচ্ছে ব্যবসায়ীদের। কৌশলে ঢাকা দখলের চেষ্টা, একটি আশ্চর্যবোধক চিহ্ন আছে। আওয়ামী লীগ ও গণতন্ত্র একে অপরের শত্রু, তারেক রহমান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা। ঘোষণা দিয়ে নৈরাজ্য তাণ্ডব। দুদক গঠনে শতাধিক নাম সার্চ কমিটিতে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থনৈতিক মন্দায় পড়তে পারে দেশ। নওয়াবের উদ্বেগ, সংবাদপত্রের স্বাধীনতা চরম আক্রমণের মুখে। মানবজমিন। সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই। দ্বিতীয় দিনে অস্থিরতা, 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর, লুটপাট, বিজিবি মোতায়েন। বিশৃঙ্খলার নেপথ্যে কারা? সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ আটক। কালের কণ্ঠ। বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, সিরাজুল ইসলাম চৌধুরী। পেছনে স্বার্থান্বেষীরা কিনা দেখতে হবে, রাশেদা কে চৌধুরী। আজকের পত্রিকা। বিক্ষোভ অবরোধে বিপদে ঢাকাবাসী। সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই, অনুষ্ঠানে তারেক রহমান। পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, নাহিদ। ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার, মন্তব্য বদিউল আলমের। কালবেলা। 2 ভাগ বিনিয়োগে সামিট পাচ্ছে 86 ভাগ লাভ। রাজধানী জুড়ে অস্থিরতা। আবদার প্রকল্পে ব্যয় কমছে 2000 কোটি। দেশ রূপান্তর। তাণ্ডব 2। ঘোষণা দিয়ে কলেজে হামলা, লুট, থামানো যাচ্ছে না অশান্ত ছাত্রদের, দমনে গা ছাড়া ভাব পুলিশে। লাখ টাকা ঋণের প্রলোভনে জনসমাগমের চেষ্টা, অহিংস অভ্যুত্থান বাংলাদেশ। পাচার হওয়া অর্থ ফেরত এনে ঋণ দেওয়ার আশ্বাস, আহ্বায়ক মোস্তফা আমিন আটক। সময়ের আলো। 30,000 কোটি টাকা নিষ্ফলা, 15 বছরে তথ্য প্রযুক্তি খাত। খবরের কাগজ। হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা, ঢাকায় আপাতত ব্যাটারি চালিত রিকশা চলবে। মূল্যস্ফীতি কমাতে বাজারে সরবরাহ বাড়ানোর পরামর্শ। দিনকাল। কলেজে কলেজে সংঘর্ষ, হামলা সহিংসতায় কারো ইন্ধন থাকলে কঠোর হাতে দমন, প্রেস সচিব। প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। দৈনিক করতোয়া। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ডেমরা টার্নস ব্যাটলফিল্ড অ্যাজ স্টুডেন্টস অফ 3 কলেজেস ক্ল্যাশ। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ একটি শিরোনাম প্রধান সংবাদ শিরোনাম হিসেবে এসেছে, সেটি হচ্ছে রাজধানীতে সংঘর্ষের ঘটনা, মূলত 3 কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ, এটিকে তাণ্ডব বলা হয়েছে একাধিক শিরোনামে। আবার একে ষড়যন্ত্রের অংশ হিসেবেও উল্লেখ করা হয়েছে কিছু কিছু শিরোনামে। আমরা আলোচনা শুরু করতে চাই এই প্রসঙ্গটি কি। দেখেন, এটা খুবই অদ্ভুত এবং আমার কাছে বেশ বিস্ময়কর লেগেছে এই অর্থে যে গতকাল যখন এই ঘটনাটা ঘটলো তখন হচ্ছে একটা খুব ন্যাচারাল ছিল যখন হামলাটা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ এবং ন্যাশনাল মেডিকেলে হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই এই 2 কলেজও কিন্তু বড় কলেজ, তাদেরও ছাত্র আছে এবং আপনারা জানেন যে আমাদের স্টুডেন্ট বা তরুণদের যে স্বভাব, তারুণ্য সবসময় আসলে একরকম, তাদের মধ্যে এক ধরনের জেদ থাকে, তারুণ্যের এক ধরনের শক্তি থাকে, এক ধরনের শৌর্য থাকে, এক ধরনের ইগো থাকে। তো খুব ন্যাচারালি যখন আমরা এটা তো ধরেন যে এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, সাধারণত যদি আমরা দেখি যে একটা কলেজের কোনো ছাত্রকে যদি কেউ আক্রমণ করে সেই স্কুলে সবাই এগিয়ে যায়, আবার সেই স্কুলের পরদিন আবার ওই ছাত্ররা, এটা হচ্ছে আমাদের একটা সামাজিক প্রবণতার অংশ।
এই স্কেলে বাংলাদেশে আসলে আমরা খুব কম দেখেছি। যেমন ঢাকা কলেজ, সিটি কলেজ কিন্তু যে গোলমাল, বা ঢাকা কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, এগুলো কিন্তু নিয়মিত আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমরা দেখেছি, কিন্তু এগুলো ম্যানেজ হয়ে যেত। হয়তো শুরু হলো, তারপর দেখা গেলো যে নেতারা, অভিভাবকরা, শিক্ষকরা, ছাত্র সংগঠনের নেতারা আলোচনা করে এটা মিটিয়ে দিতেন। এইবার যেটা হয়েছে যে এগুলো আসলে কেউ মেটানোর কেউ নাই। প্রথম হচ্ছে ছাত্র সংগঠনের নেতৃত্ব এখন আর কাজ করছে না। ছাত্র সংগঠন বলতে আমি ট্রেডিশনাল ছাত্র গঠনগুলোর কথা বলছি। ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্রদল এখন আসলে সেই অর্থে তারা এখন অন্য মাত্র ফিরে এসছে। এবং সামগ্রিকভাবে যেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেটা হচ্ছে সাধারণ ছাত্রদের ব্যানারটা এখন অনেক বড় হয়ে গেছে। এবং ঠিক আমাদের ট্রেডিশনাল, আমি ঠিক শিওর না যে তারা আসলে কতটা আসলে এই জায়গায় আসলে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, বা গত 30-40 বছরের বাংলাদেশের ফেনোমেনা, যে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বেই কেউ কেউ ছাত্র সংগঠন করতে আর কিছু সাধারণ ছাত্রকে করতে বাধ্য করে, এবং এর বাইরে সাধারণ ছাত্ররা কিন্তু তারা তাদের মতো করে পড়াশোনা করে ইত্যাদি ইত্যাদি। কোনো ইস্যুস হলে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। নর্মালি বেতন বৃদ্ধি বা কারো উপর আক্রমণ, অরাজনৈতিক কোনো কারণ হলে কিন্তু তারা সম্মিলিত হয়। এছাড়া কিন্তু তারা তাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয় নিয়ে, জীবন জীবিকা, ভবিষ্যৎ ভাবনা, এই বিসিএস ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। 5ই আগস্টে যেটা হয়েছে, তাদের অরাজনৈতিক যে ছাত্ররা, আমরা যাদেরকে সাধারণ ছাত্র বলতাম, তারাই আসলে এখন সবচেয়ে বড় ফোর্স। এখন এই বড় ফোর্সে যেটা হয়েছে, তারা একটা বড় অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের প্রায় সবার অংশীদারিত্ব আছে। তাদের ট্রেডিশনাল ছাত্র সংগঠনগুলোর আসলে সেই অর্থে নেতৃত্ব নাই। তো এখন তাদের নেতৃত্বকার, আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমন্বয় কমিটি, কিন্তু ঠিক সেই অর্থে কিন্তু পুরোপুরি তাদের যে সব জায়গায় কমিটি আছে বা তাদেরকে মানছে বা তাদের নিয়ন্ত্রণ আছে, বিষয়টা কিন্তু তা না। যেমন আজকে যদি তাই হতো, তাহলে কিন্তু এখানে ছাত্ররা যেত, সমন্বয়করা যেতেন, গিয়ে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করতেন। কিন্তু আমরা বাস্তবতা দেখেছি যে সমন্বয়করাও 5ই আগস্টের ঘটনার পর আসলে সমন্বয়করা ছিলেন বটে, কিন্তু অনেক জায়গায় সমন্বয়কদেরও সাধারণ ছাত্ররা আসলে নানান জায়গায়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, অন্যান্য জায়গায়, ঢাকা শুধু না অন্যান্য জায়গায় দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয়কদের তারা ঠিক মানছে না, কারণ তারা মনে করছে যে ওই আন্দোলনটা হয়েছিল একটা স্পেশাল প্রেক্ষিতে, তখন সমন্বয়ক ছিল, এখন আমরা সাধারণ ছাত্ররা, কারণ এটা ছিল সাধারণ ছাত্রদেরই মুভমেন্ট। এখন এর ফলে যেটা হয়েছে, ঠিক সেই অর্থে ছাত্রদের দমানো, থামানো, অভিভাবকত্ব দেওয়া, আমি বলবো এই জায়গাটা নাই। এবং শিক্ষকরাও এখন ওই জায়গাটা হারিয়েছেন, কারণ অনেক শিক্ষকের ওই গণঅভ্যুত্থানের সময় অনেক শিক্ষকের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, ফলে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছেন। এবং শিক্ষক সমাজের, এবং পরে তাদের অনেকে পদ থেকে বাধ্য হয়েছেন, এবং অনেকের সঙ্গে খুবই বাজে আচরণ করা হয়েছে, পদ থেকে বাধ্য করেছে, ছাত্রদের অনেকে বাড়াবাড়ি করেছে, যেটা অত্যন্ত আপত্তিকর বলবো। কিন্তু সেই সব জায়গায় কিন্তু কেউ কিন্তু তার ভয়েস রেজ করে নাই। তো আমাদের প্রবলেমটা হয়েছে, যখন একটা ফ্লো চলতে থাকে, তখন ফ্লোসগুলো আমরা কেউ দেখতে চাই না বা অ্যাভয়েড করি। পরে যখন জিনিসটা বড় হয়ে যায়, এখন ছাত্ররা যখন এরপর এরকম হয়েছে, ফলে ছাত্রদের একটা অংশের মধ্যে মনে হচ্ছে যে আমাদের যেটা দাবি সেটা এইভাবে আদায় করতে হবে, যে কোনো কিছু। যেমন ধরেন কালকে যে ঘটনা থেকে শুরু হলো, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে। আমি লেবেইডে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, আমি ওর বিশ্ববিদ্যালয়ের জীবনে খুব দেখেছি, অন্যান্য অনেক হাসপাতালে ঘটে, যে প্রায়ই শোনা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন ছাত্র এবং আমরা শুনতাম যেখানে আক্রমণ হয়েছে, কী হতো, তারপরে আলোচনা হতো, বৈঠক হতো, হয়তো ওই ছাত্র প্রতিনিধিদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, অথবা ছাত্র সংগঠন যেহেতু এক ধরনের নেতৃত্ব ছিল, তাদের নেতা, ডাকসু থাকলে ডাকসু, যদিও বেশি বয়স হয়েছে, এসে আলোচনা হতো, জিনিসটা সমাধান হতো ক্ষতিপূরণের মাধ্যমে, বা চিকিৎসা ভুল হয়ে থাকলে তার শাস্তির মাধ্যমে। এখন ঠিক আসলে ওই প্রক্রিয়াগুলো আর কাজ করছে না। ছাত্ররা গিয়েছে কালকে, তারা প্রতিবাদ জানিয়েছে, এবং প্রতিবাদের পর ওই জায়গায় থেমে না থেকে তারা ভাঙচুর করেছে। আগে ভাঙচুরের চেষ্টা হতো, এখানে একটা বড় একটা ফোর্স সংকট হচ্ছে, সেটা হচ্ছে পুলিশ। যখন এরকম করতো, তাদেরকে বোঝানো হতো, কেউ যদি এর মধ্যে কেউ ভায়োলেন্ট হতো, এইসব সমাবেশে কী হয়, একদল চায় যে আমরা আলোচনা করি, একদল চায় শান্তিপূর্ণ প্রতিবাদ, একদল চায় উগ্র প্রতিবাদ। এবং সাধারণত যারা উগ্র প্রতিবাদী থাকতো তাদেরকে ম্যানেজ করা হতো, বোঝানো হতো। এখন ওই বোঝানোর জায়গাটা নেই। তার ফলে কী হচ্ছে, তারা আক্রমণ করে একটা কলেজের, এটা খুবই বিরল ঘটনা যে আমরা আক্রমণ দেখেছি, কিন্তু কলেজে আক্রমণ করে কলেজের জিনিসপত্র নিয়ে যাওয়া, সোহরাওয়ার্দী কলেজ থেকে যেটা হলো, তো খুব ন্যাচারালি আজকে সোহরাওয়ার্দী কলেজ সেটা পাল্টাইছে সোহরাওয়ার্দী এবং কবি নজরুল। এখন মজাটা দেখেন, ইন্টারেস্টিং পার্টটা, যে এটা যে হবে এটা তো আমরা সবাই জানি, কালকে আমরা সবাই কিন্তু জানতাম, তাদের ঘোষণার আগে আমরা জানতাম, ঘোষণা তারা ফেসবুকে দিয়েছে, আমরাও তো খেয়াল করিনি যারা, তারাও জানতাম যে আজকে এটার একটা কাউন্টার রিয়াকশন হতে পারে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি? আপনার তো রিয়েক্টিভ হলে হবে না, আপনার প্রোয়েক্টিভ হতে হবে। আপনার কাছে তো ঘটনা ঘটলে আপনি আমাদের আগে যে দেখা যেত, আমাদের সিনেমা যেটা হয়, শেষ দৃশ্যে গিয়ে বলে আইন নিজের হাতে তুলে দেবেন না, সব ঘটনা ঘটে যাওয়ার পর। ইটস নট দ্য কেস। আপনার যেটা করতে, আপনার প্রোয়েক্টিভ অ্যাটিটিউড। কেন আপনি কালকে রাতে উচিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের প্রধান, তাদের এই নিয়ে কাজ করা দরকার হলে ওই কলেজগুলোর
অধ্যক্ষদের সঙ্গে কথা বলা, প্রশাসনের সঙ্গে কথা বলে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, ইভেন তখনও দরকার হলে যদি ছাত্র প্রতিনিধি যদি না হয় আমরা সমন্বয়ক বৈষম্য বিরোধী তাদের সঙ্গে আমরা যোগাযোগ করাতে হতো, আমাদের দুজন ছাত্র উপদেষ্টা আছেন তাদের সঙ্গে কথা বলা যেত, বলে একটা আলোচনার মাধ্যমে যেন এটা আর না হয়, তাদের যে গ্রিভেন্সেস ছিল যে আক্রমণ হয়েছে সেটা কীভাবে ক্ষতিপূরণ করা যায় এটা না করে উই লেট ইট হ্যাপেন একরকম। এবং দেখেন আজকে ঘটনা ঘটলো এবং সেখানেও পুলিশের যে ভূমিকা, পুলিশ খুবই কী বলা যায় এক ধরনের একটা ডিফেন্সিভ জায়গা ছিল। এখানে বলা হয়েছে যে পুলিশ যদি আক্রমণে যেত, কারণ পুলিশে যেটা হয়েছে একে মনোবল হারিয়েছে, পুলিশের ভাবমূর্তি নেই, এক্সেসিভ ফোর্স ইউজ করার কারণে অনেকে পলাতক, শীর্ষস্থানে পরিবর্তন হয়েছে। ঢাকায় নতুন পুলিশ এসছে যারা অনেক জায়গায় চেনে না, অনেকগুলো ম্যানেজমেন্টের জায়গাটা তারা ধাতস্থ হয়ে ওঠে নাই, এবং তার সঙ্গে তাদের একটা ভীতিও কাজ করে যে আমরা কোনো অ্যাকশনে গেলে সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই হয়ে যেতে পারি। ফলে পুলিশ বাহিনী যেভাবে ডিল করা হয়েছে, আমি গত 3 মাস আমি মনে করি এটা প্রপারলি ডিল করা হয়নি। পুলিশ বাহিনীতে যারা দায়ী তাদের বিচার হবে, কিন্তু পুলিশ বাহিনীকে বলা হবে তোমরা তোমার দায়িত্ব নির্ভয়ে পালন করো। কিন্তু যেটা করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে থেকে, মানুষের ক্ষোভ আছে ঠিক আছে, এগুলো অ্যাকাউন্টে নিয়ে বিচার করে, কিন্তু পুলিশকে এবং প্রশাসনকে সরকারের পক্ষ থেকে এদের হচ্ছে সরকারের দুটো উইং, কিন্তু সরকার সেই দুটো উইংয়ের সঙ্গে এক ধরনের নিজেদের দূরত্ব বাড়িয়ে ফেলেছে। ফলে এই জায়গাটা কাজ করছে না বলে সরকারের যে গভর্নেন্স এস্টাবলিশ হচ্ছে না। মূল প্রবলেমের জায়গা হচ্ছে গভর্নেন্স এস্টাবলিশ হচ্ছে না। গভর্নেন্স যখন এস্টাবলিশ হবে না তখন ছোট্ট ঘটনা বড় হবে। এই যে দেখেন গত 3 মাসে যে ঘটনা ঘটলো, এই যে আজকে মনে হচ্ছে না যে সব কিছু একদম নৈরাজ্যকর, এরকম ঘটনা কিন্তু সাধারণ একটা সরকার থাকলেও কিন্তু এরকম নানা রকম ঘটনা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ করার চেষ্টা করে, কিন্তু তখন এগুলো প্রোটেক্ট করা হয় পুলিশ দিয়ে, সরকারের প্রোঅ্যাক্টিভ সিদ্ধান্ত দিয়ে। আমরা সেই সিদ্ধান্তগুলোর জায়গায় দেখছি, এবং আমার কাছে মনে হচ্ছে সরকারের কাছে গভর্নেন্সের জায়গাটা সেকেন্ডারি, অন্যান্য অনেক ইস্যু সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু গভর্নেন্স ঠিক রেখে আপনি সব কিছু করবেন। আপনি যদি অন্যদিকে মন দেন এবং আপনার সরকার ঠিক মতো না চলে, দেশ জুড়ে ঠিক মতো না চলে, বাজার জুড়ে ঠিক মতো না চলে, আইন শৃঙ্খলা না থাকে, তাহলে আপনার কোনো কিছু কাজে আসবে না। এবং আই এম অ্যাফ্রেড যে বিষয়গুলো আসলে সেদিকে যাচ্ছে, সরকারের মানে গভর্নমেন্ট ইজ লুজিং ইটস কন্ট্রোল ওভার দ্য ম্যাটার্স। আমরা আবার শিরোনামে দেখেছি সরকারের তরফ থেকে তো বলা হয়েছে যে যদি নৈরাজ্য সৃষ্টিরই চেষ্টার অংশ হিসেবে হয়ে থাকে তাহলে কঠোর হাতে। যেমন এইটা এখানে বলা হচ্ছে যে সরকারের দিক থেকে অবশ্যই আমি মনে করি যে এখানে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ ঢুকে যায়, যারা ধরেন ক্ষমতা হারিয়েছে খুব ন্যাচারালি, তাদের একরকম তো আছেই, তাদের একটা চেষ্টা তো থাকবে, এটা সবসময় থাকে। ফলে তাদের লোক ঢুকে যেতে পারে, তারা ঘটাতেও পারে, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন সরকারে বসবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে এটা প্রতিরোধ করা, এটা হচ্ছে আপনার কাজ। আপনি কিন্তু তখন এই যে যেমন আজকে কিছু কিছু কথা আমি শুনছিলাম, এটা শুনে কিন্তু আমার আগের আওয়ামী লীগ সরকারের কথাই মনে পড়ছিল, যে কোনো ঘটনা ঘটলেই তারা বলতো এর সঙ্গে অমুক জড়িত, ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হবে। পুলিশ বা এইটা না, আগে হচ্ছে যে যারা দায়ী, ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত, যারা করলো, যারা অবহেলা দেখালো, প্রথমে হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নিয়ে তারপরে এর পেছনেকে আপনি যদি আগে পেছনের মানুষটা খোঁজা শুরু করেন, যেটা আমাদের গভর্নেন্স সিস্টেমের একটা ব্যর্থতা, আমাদের দলগুলোর ব্যর্থতা, পলিটিক্যাল গভর্নমেন্টগুলো এটা করে। এই গভর্নমেন্ট অনেক ক্ষেত্রেই আমি দেখছি যে সেরকম আগে ষড়যন্ত্র, ইন্ধন এগুলো খোঁজা, তো এগুলো যদি আপনি খুঁজতে থাকেন তাহলে সামনে যে লোকটা ঘটনাটা ঘটাচ্ছে সেটা সুযোগ পেলে আপনি তার দিকে তো নজর নাই, ফলে সে আরও ঘটাবে, এবং সেটা হচ্ছে। কিন্তু ফলে আমি আবার বলি যে গভর্নেন্সের এক্সপিরিয়েন্সের অভাব থাকে, কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব তোনারা খুব ন্যাচারালি পলিটিক্যাল লোক না বা সরকারের জন্য অভিজ্ঞতা নেই, কিন্তু সেইটা মেটানোর জন্য একটা গভর্নেন্সের একটা ফাংশনাল সিস্টেম তো আছে, আপনার প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আপনার তো সব কিছু আছে। এগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং এগুলোর দূরত্বটা যদি কাটিয়ে উঠতে না পারেন তাহলে আসলে আমরা সাফার করব। অলরেডি আমরা সাফার করছি, মানুষ সাফার করছে, এবং মানুষ আসলে ধৈর্য হারাচ্ছে। আমরা শিরোনাম যেটি দেখছি তার মধ্যে আরেকটি বড় শিরোনাম রয়েছে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা, সেখানে বিএনপির তারেক রহমান বিএনপি নেতা, তিনি বক্তৃতা দিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সেখানে তার বক্তৃতায় বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্কারের বিষয়ে বিএনপির কোনো বিরোধ নেই, এই বক্তব্য তিনি বলেছেন, এবং পাশাপাশি তিনি সংস্কার শেষে নির্বাচন, এই সমস্ত প্রসঙ্গেও কথা বলেছেন। দেখেন আজকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভা ছিল, সেখানে তারেক রহমান যুক্ত হয়েছেন, কথা বলেছেন। তো তিনি নানান সভায় কথা বলছেন, এবং গত 15 বছর ধরে যে 15 বছরের একটা বড় সময় শেষ, এটা যেহেতু বাংলাদেশে তার কথাবার্তা প্রচারের নিষেধাজ্ঞা ছিল, ফলে তার কথা, তার বক্তব্যগুলো কিন্তু আসলে যোগাযোগটা হয়ে ওঠেনি। সো এখন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আমরা লক্ষ্য করেছি যে ওনার মধ্যে 15 বছর আগে বাংলাদেশ থেকে গিয়েছিলেন, যে তার সময় বয়সও বেড়েছে, অভিজ্ঞতা আছে, এবং উনি অনেক ম্যাচিউরড, অনেক পরিণত, এবং অনেক বেশি ইনক্লুসিভ চিন্তার কথাবার্তা বলছেন, আমরা যেটা লক্ষ্য করছি। এবং প্রতিহিংসা না করা, বিশেষ করে দলের যে যারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে, দখলের দিকে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কঠোর হস্তে উনি দমন করছেন। এবং আমি সেদিন দেখলাম যে রুহুল কবির রিজভী, উনি একটা জায়গায় এরকম একটা কমপ্লেন পেয়ে উনি নিজে গিয়েছেন।
ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বলেছেন যে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এসেছি এবং ব্যবস্থা নিয়েছেন, এবং সেটা খুব ভালো একটা উদাহরণ। এরকম বেশ কিছু ভালো উদাহরণের জায়গা তৈরি হচ্ছে। তো আজকে যেটা হচ্ছে ওনার এখন বিএনপির জায়গাটা হচ্ছে তারা একই সঙ্গে এই সরকার সফল হোক এটা চায় স্বাভাবিকভাবেই, কারণ এই সরকার যে এই অভ্যুত্থানের বিএনপি পক্ষের দল, বিএনপি কর্মীদের একটা বড় অংশগ্রহণ ছিল, সমর্থন ছিল, তাদের নেতারা তারা সক্রিয় ছিল বিএনপি, এবং মেসিভ যে ফোর্স ছিল গণমানুষের, আমি মনে করি বিএনপির মাধ্যমেই সেই গণমানুষের বেসিক ফোর্সটা আসলে তৈরি হয়েছিল। কিন্তু এখন সরকারের কিছু কিছু জায়গায় বিএনপি কী চাইবে, এটা পলিটিক্যাল পার্টি, তারা 15 বছর 17 বছর ধরে ক্ষমতার বাইরে, এবং গত 2-3টা নির্বাচনে তাদেরকে একভাবে বঞ্চিত করা হয়েছে। আমি যেটা মনে করি স্পেশালি 2014 তো বটেই, 2018-তে তাদের সঙ্গে আসলে এক ধরনের প্রতারণা করা হয়েছে সংলাপ করে নিয়ে। আপনি জানেন যে মির্জা ফখরুল সাহেব গিয়েছিলেন, পরদিন ভোট হয়ে গেল রাতে যেভাবে হলো, এবং 24-এ তারা ইলেকশন করেনি। ফলে বিএনপির কিন্তু নির্বাচনে, এবং আমরা মোটামুটি জানি যে ওইবার নির্বাচন হলে অন্তত বিএনপির আসলে জেতার সম্ভাবনাই ওই 3টা নির্বাচনের মধ্যে বেশি, 3টাতেই হয়তো বিএনপির জেতার সম্ভাবনাই তুলনামূলক মানে কারো কম ছিল না, বরং আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিল। সো বিএনপি ক্ষমতায় আসার জন্য, এবং যেহেতু একটা বড় দল, অনেক কর্মী, তারা আসলে একটু অধৈর্য হয়ে গেছে। তো ফলে এটা তাদের এটা দেখতে হচ্ছে। আবার একই সঙ্গে সরকার নির্বাচনটা এই জন্য তারা তাড়াতাড়ি চান, কিন্তু তাড়াতাড়ি চাইতে গিয়ে আবার সরকার কি চাচ্ছে, সরকার চাচ্ছে যে সংস্কার করে নির্বাচন দেয়। কারণ 5ই আগস্টের পর তো এক ধরনের রাষ্ট্র সংস্কারের একটা দাবি, একটা সামগ্রিক দাবি আছে। তো এইখানে কখনো কোনো কিন্তু বিএনপির সঙ্গে ক্ল্যাশ করছে। দেখা যাচ্ছে সরকার যখন সংস্কারের কথা বলেন, তখন বিএনপির মধ্যে একটা ধারণা হয় যে সংস্কারটা লম্বা সময় চলে যাবে কিনা, তখন তারা কিন্তু বলেন যৌক্তিক সময়, বা মির্জা ফখরুল ইসলাম কখনো কোনো কিন্তু এটাকে দ্রুত নির্বাচন, এরকম একটা কনফ্লিক্ট তৈরি হয়। এবং কনফ্লিক্ট যখন তৈরি হয়, তখন আবার একই সঙ্গে এই কনফ্লিক্টটা যে পরাজিত পক্ষ বা বিগত আওয়ামী লীগ সরকারের বা তাদের সমর্থক বা তাদেরকে ফিরে আসার সম্ভাবনা তৈরি করবে, তাদের বিভক্তি, এটা আবার তারা যখন অনুধাবন করেন, তখন আবার তারা ঐক্যের কথা বলেন। সো এরকম একটা বিষয় আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি। বিএনপি যেটা করছে, বিএনপি একই সঙ্গে চাপেও রাখছে, আবার দূরত্বটা এমনভাবে তৈরি করছে না যাতে তৃতীয় পক্ষ লাভান্বিত করবে। ফলে একটা ব্যালেন্সিং জায়গা, এবং বিএনপির জন্য এই সময়টা আমি মনে করি যে খুবই সুযোগ। কারণ একটা অভ্যুত্থান, যে অভ্যুত্থানে তারা নেতৃত্ব দেয়, অন্যদের নেতৃত্বে হয়েছে, এটা আমাদের মানতে হবে, ছাত্ররাই সামনে ছিল। ফলে তা, এবং এখন বেনিফিশিয়ারি তো তারাই হবে, কারণ নির্বাচন হলে তারাই জিতবে, তারা বিগেস্ট পলিটিক্যাল পার্টি, চান্স তাদের বেশি। আবার একই সঙ্গে বিএনপির জন্য চ্যালেঞ্জের এই অর্থে যে বিএনপি এত বছর আন্দোলন করেছে, কিন্তু গভর্নমেন্ট ফল করার সময় আরেকটা পার্টি সামনে চলে এসছে। ফলে তাদেরকে অউনও করতে হবে, এদেরকে রেসপেক্টও করতে হবে, আবার একই সঙ্গে এরা যেন তাদের জায়গাটা না নিয়ে নেয়, তারা সামনে চলে না যায়, সেই সতর্ক থাকতে হবে। ফলে একই সঙ্গে বিএনপির জন্য খুবই বড় সুযোগ, এবং একই সঙ্গে বিএনপির জন্য খুবই বড় চ্যালেঞ্জ। ফলে একটা ব্যালেন্সিং জায়গা করতে হচ্ছে। এবং আমি এই জায়গাটাতে যে কথা বলছি, তারেক রহমান যে বক্তব্য, আমি তার মধ্যে এই ভারসাম্য এটা আমি দেখতে পাচ্ছি। এবং বিএনপির অনেকগুলো জায়গায় কিন্তু বিএনপি প্রতিহিংসার কথা বলছে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বা রাষ্ট্রপতি সরানো, এই জায়গাগুলোতে বিএনপি কিন্তু প্রতিহিংসার কথা বলছে। বিএনপির তো রাগ বেশি আওয়ামী লীগের উপর, কিন্তু এই জায়গায় অনেকগুলো জায়গায় ম্যাচিউর আচরণ তারা করছে বলে আমার মনে হচ্ছে, এবং সেটা তারা করছে, তারা চাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। তো তারেক রহমানের যে কথাবার্তা, তিনি একই সঙ্গে দলের কর্মীদের ইন্সপায়ার করছেন, আবার তাদেরকে সতর্ক রাখছেন, সেই রকম একটা ব্যালেন্সিং জায়গা থেকে উনি কাজ করছেন, যেটা বিএনপির বা একটা বড় দলের এই সময়ের নেতার যেরকম হওয়া উচিত, আমার কাছে মনে হচ্ছে উনি সেই রকম ভূমিকা পালন করছেন। আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে সংস্কার কমিশন, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন, সেটার যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর চাপে সরকার ইসি গঠন করে। হ্যাঁ, এটা একটা বিষয়। নির্বাচন কমিশন সংস্কার তারা নানান অংশীজনের সঙ্গে মত বিনিময় করেছেন। ইনফ্যাক্ট আমরাও গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, সম্পাদকদের ডাকা হয়েছিল। তো তারা আসলে চেষ্টা করছেন, এবং আপনি জানেন যে বদিউল আলম মজুমদার তো কাজ করছেন অনেকদিন ধরে। কিন্তু যে ঘটনাটা ঘটছে, একই সঙ্গে যেহেতু সংস্কার হচ্ছে, এবং এই সংস্কারের তো আমরা কী চাচ্ছি, মানে সাধারণ এখন যারা ক্ষমতায় বা তাদের যারা সমর্থক, তাদের চাওয়াটা কি? তাদের চাওয়াটা হচ্ছে যে সংস্কারের মাধ্যমে একটা নতুন ধরনের সমাজ, দেশ তৈরি হোক। এখন নির্বাচনের মাধ্যমেই তো হচ্ছে পরের সরকার আসবে, পরের সরকারের সাথে পরের সরকার, মূলত ওই সরকারই তো দেশটা তৈরি করবে। এখন ওই সরকারকে সংস্কারের মাধ্যমে, সংবিধান এবং অন্যান্য বিষয় নিয়মকানুনের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আমরা মনে করি যে করা উচিত, যাতে ওই সরকার এসে এইটা মানতে সে বাধ্য হয়। কারণ না হলে পলিটিক্যাল পার্টি সে তার মতো করে সব ভুলে যাওয়ার আশঙ্কা, যেটা আমরা অতীতে দেখেছি, 90-তেও অনেকটা হয়েছে, এর আগেও পরে হয়েছে। এই সংস্কারের ক্ষেত্রে যেহেতু নির্বাচনটাই হচ্ছে প্রধান জায়গাটা তো নির্বাচন, আমাদের যত সংস্কার বা আমাদের সব কিছুর পর সেই প্রধান জায়গা যে নির্বাচনে, সেটা আবার আগের আইনে সেই নির্বাচন মানে কমিশন গঠিত হয়েছে।
এই কারণে কিন্তু আপনি দেখবেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, যারা বৈষম্য বিরোধী বা এই অভ্যুত্থানের সক্রিয় অংশ যারা ছিল, সেই নাগরিক কমিটি কিন্তু এটা প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, অন্য রাজনৈতিক দল কিন্তু একভাবে ওয়েলকাম করেছে বা এভাবে রিজেক্ট করেন, তারা প্রত্যাখ্যান করে, তাদের পয়েন্ট এটা। এবং এটা কিন্তু আমরা যেদিন কথা বলছিলাম সেদিন এই পয়েন্টটা উঠেছিল যে আপনারা এই সংস্কার করছেন, প্রস্তাব দিচ্ছেন, কিন্তু আপনারা যে আইনের প্রস্তাব দিবেন, এই নির্বাচন কমিশন যারা এই নির্বাচনটা করবে তারা তো অন্য আইনা হলো, এটা একটা পয়েন্ট আছে। কিন্তু একই সঙ্গে এইটা যে কথাটা আসছে যে চাপের কারণে, আসলে চাপ তো ছিল নির্বাচন, কারণ একই সঙ্গে এই সরকার, তারা সবার সরকার, সবার সমর্থন আছে। কিন্তু আবার দেখেন এইরকম সরকারে কি সবার সমর্থন থাকে, আবার কারো সমর্থন থাকে না, কারণ তাদের তো আসলে কোনো অর্গানাইজড কোনো ফোর্স নাই, কোনো পলিটিক্যাল ফোর্স নাই। ফলে পলিটিক্যাল পার্টিগুলো কি চায়, একটা বড় পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তারা নাই মাঠে। ফলে আরেকটা বড় পলিটিক্যাল পার্টি হচ্ছে বিএনপি, জামাত এবং আরও যারা দল, তারা আন্দোলনের পক্ষে ছিল, পরিবর্তনের পক্ষে ছিল। ফলে তাদেরকে আসলে অ্যাকাউন্টে রাখতে হয়, তাদেরকে আসলে আপনি দেখবেন যখন এটা গ্যাপ তৈরি হয় তখনই কিন্তু আবার দুই পক্ষ বসে, কয়েকটা জায়গায় আমরা গ্যাপ তৈরি হয়েছে, পরদিন দেখেছি আমরা যে বিএনপি দেখা করেছে এবং তারপর হচ্ছে মানে আলোচনার টোন চেঞ্জ হয়েছে, সরকারের মনোভাব পরিবর্তন হয়েছে। তো সরকারকে আমরা প্রধান উপদেষ্টা যে কয়েকটা সাক্ষাৎকার দেখেছি সেখানে উনি এই কথাটা বলেছেন যে আমরা কারা, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার চাই আমরা সংস্কার করবো, না চাইলে আমরা চলে যাবো নির্বাচন দিয়ে, আমাদের কোনো অসুবিধা নেই। আসলে কিন্তু পয়েন্ট তাই। তো এখানে দেখেন একই সঙ্গে এই সরকার তারা কারা, তাদেরকে আসলে আমরা সবাই একজনের বাধ্য করেছি ক্ষমতা নিতে, দায়িত্ব পালন করতে, কারণ কেউ ছিল না। আবার দেখেন আবার একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রশ্ন হচ্ছে অরাজনৈতিক লোক কেন সরকার চালাবে। ফলে পয়েন্ট ইজ দেয়ার, দুই দিকে একটা পয়েন্ট আছে। এই জন্য সরকারকে দুইটা দিকে ব্যালেন্স করতে হবে, এবং সরকারের যে অনেকগুলো সমস্যার জায়গা আমার কাছে মনে হচ্ছে এই ভারসাম্য পালন করতে গিয়ে। বাট আমি যেটা মনে করি, আমি মনে করি যখন সরকার তখন সেই সরকার, তখন আসলে অন্য কিছু না ভেবে গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য তার কিছু হার্ড ডিসিশন নিতে হবে। এই সরকার যেটা করছে সবাইকে খুশি করতে গিয়ে যেটা হচ্ছে, কাউকে খুশি করা যাচ্ছে না। যে কোনো দাবি কেউ করলেই কিন্তু এই দাবিটাকে অ্যালাউ করা হচ্ছে, মেনে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক অযৌক্তিক দাবি, যেমন আমি মনে করি এইচএসসির যে দাবিটা ছিল, অল্প কিছু ছাত্র গিয়ে একটা করেছিল, ওইটা মেনে নেওয়ার কারণে কিন্তু আরও অনেক অযৌক্তিক দাবি একের পর এক আসছে। কিন্তু তাদেরকে ডিসিশন নিতে হবে, তাদের যে ভাবনা চিন্তা সেই জায়গা থেকে আসলে একটা গুড মানে যতটুকু সংস্কার, এবং সংস্কারের ক্ষেত্রে আমার যেটা অপিনিয়ন সেটা হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি সংস্কার শুরু করবেন, সংস্কারের ধারাগুলো সংস্কার বাস্তবায়ন করতে হলে তো পরের সরকারকেই করতে হবে, বা এগুলো সংবিধান সংশোধন এখন পর্যন্ত যে অবস্থা তাহলে সংসদে যেতে হবে। সো বাস্তবায়নের কাজটা আসলে এইরকম সরকারের পক্ষে সম্ভব না, তারা পলিসিগুলো ঠিক করে দেবে। এবং সংস্কার ধরে এটা খুবই চলমান, আপনি আজকে এটা সংস্কার করলেন, কালকে তো মনে হবে এই সংস্কারটা ঠিক না, আরেকটা মনে হবে, তাই না? এক বছর পর 2 বছর পর মনে হবে না। আর আমাদের দেশে সংস্কার, পৃথিবীতে আসলে কি সংস্কার এমন কোনো জিনিস না, আমরা অনেক বেশি কথা বলছি, অনেক সিরিয়াসলি বলছি। সংস্কার হচ্ছে আপনার দরকার হচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেশ চালাবে, ফলে সেই গভর্নমেন্ট আসার পর যেন সেই আমাদের দেশের সরকারগুলো এসে হয়তো কি অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে যায়। তার এত ক্ষমতা, সরকারকে শাসন করা, সরকারকে মানে নিয়ন্ত্রণে রাখার জন্য আসলে যে সমস্ত সাংবিধানিক কমিশনগুলো আছে, আমি এটা সেদিন আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন, দুদক, ইভেন আমাদের সুপ্রিম কোর্ট, এই জায়গাগুলো যেন আমরা সঠিকভাবে এমন একটা আইন করতে পারি যাতে এই জায়গাগুলো সরকার নিয়ন্ত্রণে নিতে পারবে না। এই জায়গার যে লোকগুলো তারা সরকারের মুখাপেক্ষী হবে না, তারা সরকারকে আসলে গভর্ন করতে পারবে। দুদক যদি ঠিক থাকে রাজনীতিবিদদের দুর্নীতি অনেক কমে যাবে। সুপ্রিম কোর্ট যদি ঠিক থাকে সরকার যাচ্ছে তাইভাবে পুলিশ, র্যাব ইত্যাদি ব্যবহার করতে পারবে না। আর যদি আপনার কনস্টিটিউশন কী বলে ইত্যাদি ইত্যাদি, তো আমার নির্বাচন কমিশন ঠিক একটা প্রপার নির্বাচন হবে। সো অনেক কিছু শেষ, এইসব দিকেই বেসিক জায়গায় ভাবা উচিত। কারণ আপনি হাজার জিনিস করতে চাইলে আসলে কিছুই হবে না, এবং কিছু না হওয়ার চেয়ে আমরা চাই অনেক কিছু দিয়ে অনেক কিছু সম্ভাবনা জাগিয়ে কিছু না হওয়ার চেয়ে অর্থপূর্ণ কিছু জিনিস হোক, এবং এটা পরের পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য কন্টিনিউ করে বা করতে বাধ্য হয়, সেরকম সংস্কারের চিন্তা করা উচিত। অনেক অনেক ধন্যবাদ জানাব মোস্তফা মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।